আচ্ছা, আজকে তাহলে প্রোগ্রামিং ক্লাস স্টার্ট করা যায়। হ্যাঁ, তো প্রোগ্রামিং সম্পর্কে কারো কি কোনো আইডিয়া আছে যে প্রোগ্রামিং কী জিনিস বা এটা কিভাবে কাজ করে? কারো কোনো আইডিয়া? কারো কোনো আইডিয়া নেই? আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইল যেটা কম্পিউটারকে আসলে ইনস্ট্রাকশন দেওয়ার যে প্রক্রিয়াটা, ঠিক আছে, সেটাকে বলা হয় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লেটস আমি যদি এক্সাম্পল যদি দিই যে একটা মানুষ অপর একটা মানুষের সাথে কথোপকথন তো করে, তাই না? কথোপকথন করেনটা কি তাদের একটা নিজস্ব ভাষা আছে, তাই না? যেমন আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, যারা নেপালি তারা হিন্দি ভাষা বা নেপাল ভাষায় কথা বলে, বা যারা ফরেনার তারা হলো ফরেনার, যে কোনো একটা ভাষা নিয়ে তারা যাদের নিজ নিজ কান্ট্রির যে ধরনের ভাষা সেই সব ভাষা দ্বারা কথা বলে। কিন্তু এবার আসো কম্পিউটার বিষয়। কম্পিউটার তো আসলে সব ধরনের ভাষা বোঝে না, কম্পিউটার বোঝে একটা ভাষা, ঠিক আছে, সেটা হলো বাইনারি আর প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার বোঝে হলো কি বাইনারি ভাষা, বাইনারি ল্যাঙ্গুয়েজ বোঝে কম্পিউটার। আর ওই বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু শর্ট করে এটাকে বানানো হয়েছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? এখন আসলে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি শিখতে চাই, তো এই জিনিসটা শেখার জন্য আসলে আমাদের কি কি করণীয় বা কি কি প্রয়োজন আছে, বা আমাদের আসলে কি কি আগাম কিছু শিখতে হবে সে সম্পর্কে একটু ধারণা দেওয়া যায়। তো আমাদের কাছে আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাই, আমাদের কাছে অবভিয়াসলি একটা ডিভাইসের প্রয়োজন আছে। ডিভাইসটা সেটা হইতে পারে কম্পিউটার, হইতে পারে ল্যাপটপ। এখন তোমরা বলতে পারো যে ভাই আমার কাছে তো কম্পিউটার বা ল্যাপটপ নাই, আমি কি আদার কোনো কিছু দিয়ে আসলে কি আমি এটা প্র্যাকটিস করতে পারবো? দেখো, লার্নিং এর ক্ষেত্রে তুমি প্র্যাকটিস হয়তো বা করতে পারবা, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল টাইমে তুমি প্রফেশনাল হিসাবে যখন কাজ করতে যাবে তখন দেখবা যে এই জিনিসগুলো ছাড়া তুমি কিন্তু এই কাজটা করতে পারবে না, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রোগ্রামিং শেখার জন্য বা একটা কোডিং তুমি যখন শিখবা বা একটা ল্যাঙ্গুয়েজ তুমি যখন শিখবা, অবভিয়াসলি তোমার কাছে থাকতে হবে হয় কম্পিউটার অথবা ল্যাপটপ। এখন আসো যে ভাই আমার কাছে হয়তো কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা, আমি মেনে নিচ্ছি যে তোমাদের কাছে এখন আছে, তো কম্পিউটার ল্যাপটপ তো আছে, তো এখন আমাকে আসলে কি কি আগাম জানা লাগবে যাতে আমাদের প্রোগ্রামিংটা আসলে শিখতে সুবিধা হয়, তাই না? তো আগাম যে জিনিসগুলো জানা লাগবে, তো সেগুলো হইলো যে একটা কম্পিউটার সুন্দরভাবে কিভাবে কাজ করে সেই প্রসেসটা আগে ফার্স্ট বুঝতে হবে। কম্পিউটার কিভাবে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মাউসকে মুভ করি, আমরা কিভাবে কম্পিউটারকে আসলে আমরা চালনা করি, কিবোর্ডের মাধ্যমে কিভাবে লেখালেখি করি, বা কম্পিউটারের যে অপারেটিং যে সিস্টেমটা আছে এই অপারেটিং সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি, তো আরেকটু জিনিস তোমাদেরকে সহজ করে দিই, যে আমরা যদি কম্পিউটারে আপাতত বেসিক যদি কিছু কাজ বা বেসিক যদি কিছু ফান্ডামেন্টাল যদি আমাদের জানা থাকে, তো সেই ক্ষেত্রে ধরো যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আগাই নিতে পারি আমাদের অ্যাজ এ লার্নিং পারপাস, ঠিক আছে? প্রফেশনাল হইতে গেলে অবশ্যই তোমাদেরকে কম্পিউটার অপারেটিং সিস্টেম সম্পর্কে একটু ভালোভাবে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমার আইডিয়া থাকা লাগবে। এখন আসো যে আসলে কম্পিউটার বেসিক বলতে আমরা আসলে কতটুকু জিনিসকে বুঝতেছি, যে কতটুকু জিনিস আসলে আমরা জানলে আমরা কম্পিউটার অ্যাজ লাইক এ বেসিক হিসেবে আমরা ধরতে পারি। তো কম্পিউটার বেসিকের ভিতরে যে জিনিসটা পড়ে সেটা হলো একটা ফোল্ডার ক্রিয়েট করা, একটা ফাইল ক্রিয়েট করা, তারপরে কপি পেস্ট করা, একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গাতে একটা ফাইলকে কিভাবে মুভ করাইতে পারি, একটা জায়গা থেকে আরেকটা জায়গা থেকে আমরা ফাইলকে কিভাবে নামগুলো চেঞ্জ করতে পারি, বা আমরা ফাইলগুলোকে কিভাবে ডিলিট করতে পারি, বা আমরা কিভাবে ফাইলগুলোকে ট্রান্সফার করতে পারি, বা আমার ডিভাইসে নিজের একটা লোকাল ডিভাইসে একটা ফাইল আছে, আমি ওই ফাইলটাকে কিভাবে পেন ড্রাইভে নিতে পারি, বা এই ধরনের যে সকল বেসিক কাজগুলা, বা কম্পিউটারের যে অপারেটিং সিস্টেমের ভিতরে আরও কিছু বেসিক যেমন এমএস অফিস আছে, এমএস ওয়ার্ড আছে, হ্যাঁ, এমএস অফিসের ভিতরে এমএস ওয়ার্ড আছে, এক্সেল আছে, পাওয়ার পয়েন্ট আছে, এইগুলো জিনিস যদি তোমার যদি অ্যাজ লাইকে যদি ভালো মতো একটু জানা থাকে, তাহলে ধরো যে তোমরা প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে মোটামুটি নিজেকে ধরো যে অগ্রসর করতে পারবা। এখন আসো যে ভাই আমি তো এত কিছু জানি বা আমি এগুলো তো বুঝি, তো আমি কি এখন আগানোর জন্য প্রস্তুত? এখন আমি যদি বলি যে তোমরা যদি এতটুকু যদি জানো, তোমরা যদি প্রোগ্রামিং যদি শিখতে চাও, তাহলে তোমরা হয়তোবা বেসিক্যালি এতটুকুর জন্য প্রস্তুত। এবার আসো যে ভাই আমার কাছে কম্পিউটারও আছে, ল্যাপটপও আছে, তো প্রোগ্রামিং শেখার জন্য আমার কি আসলে হাই কনফিগারেশনের জিনিসের প্রয়োজন আছে, নাকি আমি লো কনফিগারেশন জিনিস দিয়ে আসলে করতে পারবো, নাকি আমাকে কোনো একটা জিনিস সাজেশন করবেন, আসলে আমি ওইটার দ্বারা আমি প্রোগ্রামিংটা সুন্দরভাবে জার্নিটা আগায় নিতে পারবো, ঠিক আছে? তো
তো সেই ক্ষেত্রে যদি আমি বলি তো কম্পিউটার আসলে অপারেটিং সিস্টেম বলতে গেলে কি কম্পিউটার তো আসলে সব কাজের ক্ষেত্রেই তো আসলে এক কম্পিউটার আসলে ইউজ করা যায় না। যেমন আমি যদি মনে করি যে আমি ভিডিও এডিটিং করব, তো সেই ক্ষেত্রে আমার কম্পিউটার বা আমার ল্যাপটপের যদি কনফিগারেশনটা যদি ডাউন কোয়ালিটির যদি হয়, ঠিক আছে, আমার কম্পিউটারের কোয়ালিটি যদি ডাউন কোয়ালিটির হয়, তো সেই ক্ষেত্রে তুমি ভিডিও হয়তো বা এডিট করতে পারবা, কিন্তু আসলে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু পারফরমেন্স তার কাছ থেকে তুমি পাবা না। আবার তুমি যখন প্রোগ্রামিং শিখবা, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আসলে আমার কতটুকু কনফিগারেশনের কম্পিউটার বা ল্যাপটপ হইলে আসলে আমি সুন্দরভাবে চালাই নিতে পারবো, এই জিনিসটা সম্পর্কে তোমাদেরকে যদি বলি, তাহলে কম্পিউটারের যদি ক্ষেত্রে যদি বলি যে কম্পিউটারের মিনিমাম এর নিচে হইলে হবে, কিন্তু মিনিমাম তোমার এই রেঞ্জের ভিতরে যদি হয় তাহলে তুমি তোমার জার্নিটা অ্যাডভান্স পর্যন্ত আগায় নিয়ে যেতে পারবা। যেমন অপারেটিং সিস্টেম বা আমি যে ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করতেছি সেটা আমরা কিভাবে আসলে চেক করতে পারি, কারো কি জানা আছে? জি, কিভাবে বলো তো? শিটে গিয়ে রাইট ক্লিক, তারপরে প্রপার্টিজ। তাহলে এখানে যে আমরা প্রপার্টিজে যে অ্যাবাউট সেকশনটা দেখতেছি, আসলে এই অ্যাবাউট সেকশন দ্বারা আসলে আমাদেরকে কি বোঝাচ্ছে, তাই না? আমরা অনেক সময়, আমি তোমাদেরকে যদি আরেকটু এক্সাম্পল দিই, আমরা অনেক সময়তে ফোন কিনতে গেলে কিন্তু ফোনের কয়েকটা কনফিগারেশন আমরা আসলে চেক করি। একটা নতুন যখন ফোন কিনতে যাই তখন ফোনের কয়েকটা কনফিগারেশন চেক করি। অ্যাট ফার্স্ট আমরা কি চেক করি, ফোনটা আসলে অ্যাট ফার্স্ট আমরা কি জিনিসটা চেক করি যে ফোনটা আসলে কোন ব্র্যান্ডের। আমরা ফার্স্টে কি চেক করি, ব্র্যান্ড চেক করি। তারপরে ফোনের ভিতরে আসলে স্টোরেজটা চেক করি। স্টোরেজ বলতে গেলে কি, ফোনটা আসলে কত জিবি র্যাম, কত জিবি রম আছে বা কত জিবি মেমোরি স্পেসিফিকেশন আছে, এই জিনিসগুলো চেক করি। তারপরে আমরা মানে ফোনের আমরা প্রসেসরটা চেক করি, যে প্রসেসরটা কি আসলে স্ন্যাপড্রাগন নাকি আল্ট্রা কোর। হ্যাঁ, বা আমি যদি একটা গেম খেলার জন্য যদি ফোন কিনি, অবভিয়াসলি আমি সবসময় চেষ্টা করবো যে আমি একটা স্ন্যাপড্রাগন প্রসেসর আলা ফোন কিনতে, যাতে কি হয় আমার ফোনটা আসলে অনেকটা যাতে স্মুথ বা বেটার পারফরমেন্সের জন্য আসলে নিতে পারি। তো কম্পিউটারের ক্ষেত্রে আমরা যখন কম্পিউটার যখন কিনবো বা আমরা প্রোগ্রামিংয়ের জন্য যখন আমি একটা কম্পিউটার বা ল্যাপটপকে যখন প্রস্তুত করব, তো সেই ক্ষেত্রে এটার কিছু বাধ্যবাধকতাও আছে বা এটারও কিছু একটা কম বেশি লিমিট আছে, যে এই লিমিটের ভিতরে আসলে জিনিসগুলো হইলে আমাদের আসলে অনেকটা হেল্পফুল হয়, ঠিক আছে? তো এবার আসো যে কম্পিউটারে আসলে আমরা চেক করব কিভাবে যে আমার কম্পিউটারে এখন গতিবিধি বা আমার কম্পিউটার আসলে কনফিগারেশনের যে বিষয়টা আছে, এই জিনিসটা আসলে কতটুকু আমাদের কাজের ক্ষেত্রে আসলে স্টেবল, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি আবারও তোমাদের যদি ফার্স্টে থেকে যদি দেখাই, তাহলে কি করতে হবে, আমি কম্পিউটারে আসলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে দেখো প্রপার্টিজ। এটা প্রতিটা অপারেটিং সিস্টেম কিন্তু কয়েক ধরনের আছে, ঠিক আছে? তার ভিতরে একটা আছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, অনেক ধরনের আছে। তবে আমরা কোন ধরনের অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছি সেটা অবভিয়াসলি চেক করতে হবে। আমরা জেনারেলি নর্মাল যে সকল কম্পিউটারগুলো আছে, এই নর্মাল কম্পিউটারগুলো নিয়ে আমরা সাধারণত আমরা উইন্ডোজ অপারেটিং যে সিস্টেমটা আছে আমরা এটা ইউজ করে থাকি। আবার আমরা যখন অ্যাপেল ইউজ করি, তো অ্যাপেলের ক্ষেত্রে অবভিয়াসলি ম্যাক যে অপারেটিং সিস্টেমটা আছে সেই অপারেটিং সিস্টেমটা ইউজ করি। আবার অনেক ক্ষেত্রে আছে যারা ইথিক্যাল হ্যাকার বা যারা এমনি অ্যাডভান্স লেভেলের কোডিং টোডিং করে, তারা তখন আর উইন্ডোজ আর ম্যাকটাকে তারা বেশি প্রাধান্য দেয় না, তখন তারা লিনাক্স ইউজ করে, ঠিক আছে? আর অ্যান্ড্রয়েডের যে সিস্টেমটা এটা আসলে মোবাইলের অপারেটিং সিস্টেম, সেটা ঠিক আছে, কারণ এটা মোবাইলের অপারেটিং সিস্টেম, এটা কম্পিউটারের সাথে কোনো কানেকশনের কোনো বিধি নেই। এখন আসলে যে আমরা আসলে কী ধরনের অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছি, তো সেটা আমি আসলে কীভাবে চেক করবো, সেটা চেক করার জন্য দিস পিসিতে যাওয়ার পর রাইট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো কি প্রপার্টিজে আসার পরে আমাদের এখানে কি খুলে দিবে, অ্যাবাউটের যে সেকশনটা আছে বা অ্যাবাউট কম্পিউটার সম্পর্কে যা কিছু আছে সেটা আমাদেরকে এখানে দেখাই দিবে। তো এই জায়গা থেকে আমি যদি লক্ষ্য করি, তো এখান থেকে আমরা আসলে কয়েক ধরনের ইনফরমেশন পাই। ইনফরমেশনটা কি, যে আমাদের আসলে ডিভাইসটা কি কোয়ালিটি, এখানে ডিভাইসের কিন্তু নেমটা দেখাচ্ছে, এখানকার ডিভাইসটার নেমটা কি, ডেস্কটপ, ঠিক আছে? এট দ্য ফার্স্ট আমি আরেকটু জিনিস বলে নিই, যে অনেকে বলে যে কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, ঠিক আছে? আসলে এই জিনিসগুলোর ভিতরে আসলে পার্থক্যটা কোথায়? ল্যাপটপ যে জিনিসটা, সেই জিনিসটা হলো তুমি সব জায়গাতে ক্যারি করতে পারবা, এটা সব জায়গাতে নিয়ে বেড়াইতে পারবা। এটা যেমন এজ লাইক আমার সামনে যেটা আছে এটাকে বলা হয় কি
ল্যাপটপ। আর আমি এখন বর্তমানে যেটাতে আসলে কাজ করতেছি এটা হলো ডেস্কটপ, বা মানুষ বলে থাকে এটাকে কম্পিউটার, ঠিক আছে। বা অনেক ক্ষেত্রে অনেক মানুষের কাছে শুনবা যে পিসি বলে থাকে কেউ, পিসির ফুল মিনিংটা হলো পার্সোনাল কম্পিউটার, ঠিক আছে। তো এই জায়গা থেকে তো আমরা ডিভাইসের নেমটা তো বুঝলাম, তারপরে এবার আসো যে আমি এখানে চেক করতেছি কি ডিভাইসের প্রসেসর। দেখো মোবাইলের ক্ষেত্রে আমরা যে প্রসেসরটা চেক করতেছিলাম, মোবাইলের ক্ষেত্রে প্রসেসর কি দুইটা কোয়ালিটি আছে, একটা হলো স্ন্যাপড্রাগন আর একটা হলো অক্টোকর, ঠিক আছে। একটা স্ন্যাপড্রাগন প্রসেসর আর একটা হলো অক্টোকর প্রসেসর। কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্রসেসরে আসলে কয়েকটা ধরনের ব্র্যান্ড আছে, হইতে পারে সেটা রাইজেন ব্র্যান্ড, হইতে পারে সেটা ইন্টেল ব্র্যান্ড, হইতে পারে সেটা এমডি না এএমডি এ ব্র্যান্ড। তো এখন বর্তমানে আমার কম্পিউটারে যে ব্র্যান্ডটা আছে সে ব্র্যান্ডটা হলো কি ইন্টেল ব্র্যান্ড, ঠিক আছে। আমার ব্র্যান্ড যেটা আছে সেটা বলে কি ইন্টেল ব্র্যান্ড। তো এখন আসো যে জেনারেশন সম্পর্কে একটু বুঝি। আমরা জেনারেশন সম্পর্কে যদি বুঝি বা আমরা যদি ভার্সন সম্পর্কে যদি বুঝি, তাহলে তোমাদেরকে আরেকটু এক্সাম্পল দেই। এক্সাম্পলটা কি মোবাইলের সাথে দেই। যেমন দেখো যে প্রথম যখন আইফোন যখন লঞ্চ করছিল, তখন আইফোন প্রথম যে আইফোনটা লঞ্চ করেছে তখন আমার জানা মতে সেটা হয়তো এক্সআর নামে আইফোনটা লঞ্চ করছিল, হ্যাঁ। তারপরে এক্সআর থেকে আস্তে আস্তে আবার এক্সএম না কি যেন নাম আছে ওই নামে, তারপরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, এখন বর্তমানে 16 ভার্সন যেটা চলতেছে। এখন আসলে যে ভাই ফোন কি আগের যে 7 আর এখনকার যে 16 ফোন, এই দুটার ভিতরে আসলে তফাৎটা কি? তোমরা কি বলতে পারবে না যে এই দুটার ভিতরে তফাৎটা কি? অবভিয়াসলি বলতে পারবা, কিন্তু তারা আগের ফোনের মডেলের ভিতরে আসলে যে জিনিসগুলা ইনক্লুড করে রাখছিল, তারা এখন বর্তমানে যে মডেলগুলো আপনার ফোন আসছে আগের জিনিসগুলা মানে হুবহু ইনক্লুড আছে, সাথে আরো অ্যাডভান্স নতুন নতুন কিছু ফিচার তারা অ্যাড করে রাখছে। এটা কেন করে রাখছে? এটা আমি এর আগে বলছিলাম যে ভার্সন যে জিনিসগুলা, এই জিনিসগুলো প্রতিনিয়ত তার সিস্টেম বা প্রতিনিয়ত তার সফটওয়্যার বা প্রতিনিয়ত আসলে ভার্সন আসলে যে কাজের জন্য আসলে ওই জিনিসটা তৈরি করে, সেই জিনিসটাকে আপডেট করার যে প্রসেসিংটা সেটাকে বলা কি ভার্সন। এখন আসলে যে মোবাইলের ক্ষেত্রে তো 7, 9, 10, 11, 12, 13, 14, 15 এগুলো তো আইফোনের যে ব্র্যান্ড বা যে ভার্সন সেটা তো আসছে। কম্পিউটারের ক্ষেত্রেও ভার্সন আসে। কম্পিউটারের ক্ষেত্রে যে প্রথম যে ভার্সনটা ছিল সেটা হলো ডুয়েল ভার্সন, ঠিক আছে। কম্পিউটারের মানে ইন্টেলের যে প্রসেসর ছিল, ইন্টেল প্রসেসরের প্রথম যে ভার্সনটা তারা লঞ্চ করেছে সেটা হলো ডুয়েল কোর প্রসেসর। তারপরে তারা লঞ্চ করলো কোরাই 3 প্রসেসর, তারপরে তারা লঞ্চ করলো কোরাই 5, তারপরে তারা লঞ্চ করলো কোরাই 7, তারপরে লঞ্চ করছে কোরাই 9, এখন বর্তমান পর্যন্ত কোরাই 9 পর্যন্ত প্রসেসর আছে। তো এখন বর্তমানে যদি বলি, তো আমার কম্পিউটারে আসলে এখন যে প্রসেসরটা ইনস্টল করা আছে সেটা কত? কোরাই 5, কারণ আমার এই যে এখানে লেখা আছে i5 তো বুঝলাম যে আমার এখন বর্তমানে যে প্রসেসরটা ইনস্টল করা আছে সেটা কোরাই 5। তো ভাই পাশের যে ডিজিটগুলো আছে আসলে এই ডিজিটগুলো কি? এই ডিজিটগুলো হইলো তার জেনারেশন। এই ডিজিটগুলো কি? তার জেনারেশন। দেখো আইফোন তো 6, 7, 8, 9 যে আসতেছিল না, আইফোন তার নিজের ব্র্যান্ডটাকে কিন্তু ধরে রাখছিল। আইফোন কিন্তু তার ব্র্যান্ডটাকে চেঞ্জ করে দেয় না, শুধুমাত্র কি চেঞ্জ করেছে? তার জেনারেশনটাকে চেঞ্জ করে। জেনারেশন কিভাবে চেঞ্জ করলো দেখো, প্রথমত আইফোন 12 আসলো, 12 প্রো আসলো, 12 প্রো ম্যাক্স আসলো। দেখো 12 প্রো সেটা তো তার ভার্সন ছিল, কিন্তু আইফোন 12টা তার ভার্সনের যে নেমটা ছিল, আর 12 প্রো এটা তার জেনারেশন, 12 প্রো ম্যাক্স এটা তার জেনারেশন। তো আমি ইন্টেলের ক্ষেত্রে যদি বলি, তো এখানে দেখো যে এই যে 4590 যে জিনিসটা আছে না, কোরাই 5 এটা তো তার ভার্সন, ঠিক আছে। আর এই 4590 যে জিনিসটা আছে এটা হলো তার জেনারেশন। তো জেনারেশনের ক্ষেত্রে আমরা এতগুলো বলবো না, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলবো হইলো প্রথমকার যে ডিজিটটা আছে সেই ডিজিটটা ধরে আমরা আসলে বলবো। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রে যদি বলি, তাহলে এই প্রসেসরটা হলো ইন্টেল কোরাই 5 4 জেনারেশন। এতটুকু কি আমি বুঝাইতে পারছি? জি। এবার আসো যে ভাই এতটুকু তো বুঝছি, এবার তারপরে তো আরো কিছু লেখা আছে,
আরও তো কিছু লেখা আছে সিপিইউ, এই যে তার এখানে কিছু 3.30 গিগাহার্টজ থেকে 3.30 গিগাহার্টজ পর্যন্ত। এই জিনিসটা এবার বুঝি যে এতটুকু জিনিস কি সবার ক্লিয়ার না? জি। এবার এইখানের যে জিনিসটা আছে এই জিনিসটা হলো কম্পিউটারের বেস ক্লক স্পিড। কম্পিউটারে কি বেস ক্লক স্পিড, মানে একটা কম্পিউটার সে ওপেন হওয়া থেকে শুরু করে সে সর্বোচ্চ হাইস্ট কত পর্যন্ত সে পারফরমেন্স বা কত পর্যন্ত সে লোড টানতে পারবে। আমি কি বুঝাইতে পারছি? জি। তাহলে আমার একটা কম্পিউটার আমি ওপেন করলাম, ওপেন করার পরে আমার কম্পিউটার সে প্রথমত 3.30 গিগাহার্টজের স্পিড দিতেছে, ঠিক আছে? স্পিড দেওয়ার পরে সে আপ টু মানে সর্বোচ্চ সে কত পর্যন্ত স্পিড দিবে? 3.30 গিগাহার্টজ পর্যন্ত সে স্পিড দিবে, এর বেশি সে আর দিতে পারবে না। বুঝতে পারছো? আবার তোমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে তোমার যতটুকু আসলে স্পিড প্রয়োজন তার থেকে তুমি যদি বেশি স্পিডের আসলে কাজ যখন তুমি ওটাকে পুশ দিতে থাকবা তখন দেখবে যে অটোমেটিক্যালি কম্পিউটার হ্যাং করা শুরু করে দেবে। এই ক্ষেত্রে আমি বলতেছি আসলে কম্পিউটারের জেনারেশনটা বা তার প্রসেসর বা কম্পিউটারের যে কনফিগারেশন আছে এই জিনিসটা অনেকটা ইম্পর্টেন্ট ফর দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছি? এতটুকু জিনিস তো বুঝাইতে পারছি। মানে প্রসেসর এবার পুরাটুকু যদি আমি একসাথে যদি বলি তাহলে আমার কম্পিউটারে ইন্টেল কোরাই 5 4th জেনারেশনের প্রসেসর আছে এবং তার বেস স্পিড কত 3.30 এবং আপ টু বেস স্পিড হলো 3.30 গিগাহার্টজ। বুঝতে পারছি? এবার দেখো তারপরে এবার লেখা আছে কি ইনস্টল র্যাম। ভাই র্যাম চিনো না এমন কেউ কি আছে? সবাই র্যাম চিনো নাকি? আমরা তো নোকিয়া ফোনেও র্যাম খুঁজে বের করার পিরিয়ড, তাই না? র্যামটা হইলো যে একটা ডিভাইস আসলে আমাকে কত স্পিডে আসলে আমাকে ফ্রিকোয়েন্সি দিবে। ফ্রিকোয়েন্সি জিনিসটা বুঝো, মানে আমি কতটা ন্যানো সেকেন্ডে আমার ওই জিনিসটা একটা জায়গা থেকে রিঅ্যাক্ট করবে। বুঝতে পারছো? মানে তুমি যে স্ক্রিনের উপরে যে টাচ করতেছো না, এই টাচটা ডাইরেক্ট স্ক্রিনের সাথে লাগার পরে এই জিনিসটা যাচ্ছে কোথায়? প্রসেসরে যাচ্ছে। প্রসেসর থেকে এই জিনিসটা আবার সুন্দর করে র্যামের মাধ্যমে পাস হচ্ছে, ঠিক আছে? এই পুরো প্রসেসটা করতে আসলে যত কম সময় লাগবে তোমার র্যামের ক্ষেত্রে তত বেশি র্যামের স্পিড লাগবে। বুঝতে পারছি? আমরা এই জন্য যে বলি না যে মোবাইলের র্যাম যত বেশি হবে আমার গেম খেলতে তত মজা হবে, নাকি? আমি বুঝাইতে পারছি বিষয়টা? এবার আসো নিচে আর বাকি কি আছে? ডিভাইস নেম আছে, প্রোডাক্ট আছে, সিস্টেম প্রোডাক্ট কি আছে এগুলো তোমরা চাইলে পড়ে দেখতে পারো। এবার আসো যে এর ভিতরে যে জিনিসটা আছে আরেকটা হইলো যে সিস্টেম টাইপ। এখানে দেখো এই জিনিসটা আরেকটু এর ভিতরে যে জিনিসটা আছে সেটা হলো কি সিস্টেম টাইপ। তো আমরা আমাদের কম্পিউটারে আপাতত বর্তমানে যে অপারেটিং সিস্টেমটা আছে, অপারেটিং সিস্টেমটা আসলে কত জেনারেশন অপারেটিং? প্রথমত দেখি আমাদের কম্পিউটার কি ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়া আছে? উইন্ডোজ, ঠিক আছে? এবং উইন্ডোজের যে ভার্সন বা উইন্ডোজের যে বাকি ডিটেলসগুলো সেটা এখানে দেওয়া আছে। আমাদের এখানে কি ইনস্টল দেওয়া আছে? উইন্ডোজ 10 প্রো এবং কত ভার্সন? 22H2 এ ভার্সন। এবং ইনস্টল কবে করা হয়েছে? 11/12/2024-এ, ঠিক আছে? এবং আইওএস যে বিল্ড করা হয়েছে, বিল্ড প্রসেসিং এর যে সিস্টেমটা সেখানে এখানে নাম্বার বলে দেওয়া আছে, হ্যাঁ? অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্ষমতা এই যে এখানে বাকি আরো কিছু ডিটেলস আছে, তোমরা চাইলে তোমাদের প্রয়োজন হলে সেখান থেকে পড়ে দেখতে পারো। এবার আসো যে আমি যে কম্পিউটার বা উইন্ডোজ যে চালাচ্ছি এই উইন্ডোজের ভিতরে দুই ধরনের অপারেটিং সিস্টেম থাকে। একটা হলো 32 বিট, ঠিক আছে? আর একটা হলো 64 বিট। এখন আসো যে ভাই আমার কম্পিউটার 32 বিট এবং 64 বিট এই জিনিসটা আসলে আমি কি করে বুঝবো? যদি তোমার কম্পিউটারে যদি 64 বিট যদি থাকে তাহলে তোমার এই যে সিস্টেম টাইপ যে লেখাটা আছে না এই জায়গাতে তোমার 64 বিট লেখা থাকবে, ঠিক আছে? 64 বিট অপারেটিং সিস্টেম, 64 বিট বেস প্রসেসর, এই জিনিসটা লেখা থাকবে আমার কম্পিউটার যদি 64 বিট হয়ে থাকে। আর যদি 32 বিট যদি হয় মানে 32 বিটের যদি হয় তাহলে তোমার এখানে লেখা থাকবে হলো 86 বিট। এই 86 বিটকে আমরা আসলে বলবো কি 32 বিট। একটা হলো 32 বিট, একটা হলো 64 বিট। 64 বিটের ক্ষেত্রে তোমার এখানে 64 লেখা থাকবে, আর কম্পিউটার যদি 32 বিট যদি হয়ে থাকে তাহলে তোমার এখানে 86 বিট লেখা থাকবে। এই যে 64 জায়গাতে কত লেখা থাকবে? 86 বিট। বুঝতে পারছি? এবার আসো যে ভাই আমার
কম্পিউটারে 32 আর 64 বিট তো দুইটা আছে, হ্যাঁ আমি বুঝলাম দুইটা কার কম্পিউটার একসাথে থাকে না, যে কোনো একটা থাকবে, কিন্তু এটার ভিতরে আসলে ভালো বা খারাপ এটার আসলে বিষয়টা কি? তো বিষয়টা যদি এখানে যদি বোঝাইতে যাই তো অনেক সময়তে আমরা মোবাইলে একটা জিনিস কিন্তু নোটিশ করি, কিছু কিছু সময়তে তোমার যদি প্রসেসর মোবাইলে যদি প্রসেসর যদি ভালো হয়, র্যামও যদি ভালো হয়, কিছু কিছু সময়তে কিছু কিছু অ্যাপ কিন্তু ইনস্টল হয় না। এই প্রবলেমটা কেউ কি ফেস করছো? কিন্তু অনেক সময়তে দেখবা যে আমার মোবাইলের র্যাম কিন্তু ধরো যে 4GB 6GB 8GB র্যাম, কিন্তু আমি একটা মানে সফটওয়্যার ইনস্টল দিতে যাচ্ছি, কিন্তু অনেক সময়তে অর্ধেক ইনস্টল হয়ে যাওয়ার পরে বলে ফেল, বা কিছু মানে ইনস্টল হওয়ার পরে ওপেন করার সময় বলে ফেল, এই জিনিসগুলো কিন্তু বলে। এই জিনিসগুলো আসলে বলে এই কম্পিউটারের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটা বলে, ঠিক আছে? তুমি যখন একটা কম্পিউটার বা একটা সিস্টেম বা একটা সফটওয়্যারকে যখন 64 বিট বা হাই ফ্রিকোয়েন্সি বা হাই কোয়ালিটির যখন একটা সফটওয়্যার যখন তৈরি করা হবে, ওই সফটওয়্যারটাকে তুমি যখন লো কোয়ালিটির ডিভাইস যখন তুমি যখন ইনস্টল দিতে যাবা, তখন এই সমস্যাটা দেখা দেবে। কিছু কিছু ক্ষেত্রে এবার আসো, কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা তোমার 64 বিটের অনুসারে যে মানে সফটওয়্যারগুলো তৈরি করা হয়েছে, সেই সফটওয়্যারগুলো হয়তো 32 বিটেও ইনস্টল হবে। হওয়ার পরে কি হবে, তোমার কম্পিউটার বা ওই ডিভাইসটা ল্যাগ করা শুরু করবে বা স্লো কাজ করা শুরু করবে, বা তুমি একবার একটা ক্লিক একসাথে করলা, দেখবা যে মানে আমরা হয়তো বা বুঝি না, তারপরে দেখবা যে হাফ সেকেন্ড 1 সেকেন্ড পরে কিন্তু এটার রিঅ্যাকশনটা দেয়। বুঝতে পারছো? আমি কি এবার এই কম্পিউটারে অ্যাবাউটের আসলে বিষয়টা কি আমি বুঝাইতে পারছি? জি। মাথার ভিতরে ঢুকছে? দেখো, প্রোগ্রামিং এর ক্ষেত্রে এত জিনিস জানার হয়তো প্রয়োজন নাই, কিন্তু আমার মনে হইলো যে কেউ যদি ডিভাইস তোমরা যদি সামনে যদি কেনো, হ্যাঁ তোমরা যদি ডিভাইস কেউ যদি সামনে কেনো বা কারো ডিভাইস আছে, তার ডিভাইসটা আসলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে ওইটা কি ভালো বা খারাপ, যদি এই জিনিসটা যদি তোমরা আসলে জাজমেন্ট বা যাচাই যদি করতে চাও, তাহলে তোমাদেরকে অবভিয়াসলি এই জিনিসটা দেখতে হবে। এবার আসলে ভাই আমার কাছে কম্পিউটার তো আছে, আমার আসলে সর্বনিম্ন আসলে কোন প্রসেসর বা কত জিবি র্যাম হইলে আমি কাজ করতে পারবো, সেই জিনিসটা আমি একটু বলি। তো তোমার কাছে যদি ডুয়েল ব্র্যান্ডের যদি প্রসেসর থাকে, ইন্টেলের ডুয়েল ব্র্যান্ডের যদি বা ডুয়েল কোরের যদি প্রসেসর যদি থাকে, তুমি কাজ করতে পারবা, ঠিক আছে, কাজ করতে পারবা। কিন্তু এবার দেখো যে কাজ করতেছো, কিছু কিছু সময় দেখবা যে তোমার কম্পিউটারে হ্যাং খায় গেছে, বা তুমি মনে করছো আমার কাছে একটা ডুয়েল কোরের প্রসেসর আছে, আমার ওটাতে আমি 8GB বা 16GB র্যাম লাগাইলাম, কিন্তু কাজ করতেছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যায় কি হবে, তোমার ওই জিনিসটা স্টপ হয়ে যাবে বা ওই জিনিসটা ল্যাগ করা শুরু করবে। এই ক্ষেত্রে আমি বলবো যে এই সকল ল্যাগ বা এই ধরনের প্রবলেম বা একটা কম্পিউটারকে তুমি যদি স্মুথলি যদি চালাইতে চাও, তো আমি হাইলি রেফারেন্স করবো তোমার কম্পিউটারটা যাতে কোরাই 5 বের হয়, ঠিক আছে? তার ভার্সনটা কত হবে? কোরাই 5, এবং তার জেনারেশনটা আমি হাইলি রিকমেন্ড করব যে এটার নিচে না নেওয়া। যদি কারো থাকে সে ভাই স্মুথলি কাজ চালাইতে পারবা, কিন্তু আমি রেকমেন্ড করব যে কারো প্রসেসর বা কারো সিস্টেম যদি কোরাই 5 8 জেনারেশন যদি নিচে হয়, এই জিনিসটা আমি হয়তো বা এখন বলবো যে তোমাদের পিসি একটা সময় যায় সার্ভারে যখন তোমরা কাজ করবা, তখন হয়তো বা তোমাদের সমস্যা দেখা দিতে পারে, হয়তো তো তোমাদের এই কথাটা এখন মানতে কষ্ট হবে বা এই কথাটা মানতে পারবা না, কিন্তু কোনো এক সময়তে দেখবে যে আমার কথাটা মিলছে, ঠিক আছে? তো আমি অ্যাটলিস্ট একটা জিনিস তোমাদেরকে রেকমেন্ড করবো যে যাদের পিসি আছে বা যারা নতুনভাবে কিনতে চাও, তারা সর্বনিম্ন চেষ্টা করবো যে আমার পিসিটা যাতে কোরাই 5 8 জেনারেশনের উপরে হয়। তার নিচেও যদি হয় তুমি কাজ চালাইতে পারবা, ঠিক আছে, অনায়াসে কাজ চালাইতে পারবা, কিন্তু কিছু কিছু জায়গাতে যায় তুমি মানে ওই যাতে ব্রেক খেয়ে যাবে। বুঝতে পারছি? জি। চলো এবার আসো, আমরা এখানে আরেকটু জিনিস দেখি যে ফাইল ফোল্ডারের যে স্ট্রাকচারটা, ঠিক আছে, কম্পিউটারের কনফিগারেশন বিষয়টা নিয়ে বুঝলাম। এবার আমরা যে জিনিসটা বুঝবো যে ফাইল ফোল্ডারের স্ট্রাকচার। আমরা তো সবাই একটা ফোল্ডার তৈরি করতে, যে ওপেন থেকে নিউতে যাওয়ার পরে যে একটা ফোল্ডার, দেন ওপেন থেকে নিউতে যাওয়ার পরে এখানে একটা ফাইল তৈরি হয়েছে, তাই না? এই জিনিসগুলো আসলে এরকম। আর কপি পেস্টের বিষয়গুলো তোমরা হয়তো বা আই থিঙ্ক জানো। তো এই জিনিসগুলো ওই প্রসেসিংয়ে সব জায়গাতে একইভাবে কাজ করে। তো এবার আসো দেখায় যে এবার ফাইল ফোল্ডারের ভিতরে বা ফাইলের ভিতরে একটা সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, সেটা বলা হয় এক্সটেনশন বা ফাইল টাইপ। সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটাকে বলা হয় কি? ফাইলের
টাইপ, তোমার এই ফাইল প্রোগ্রামিং যখনই শিখতে আসবা তোমার এই ফাইল টাইপ নিয়ে তোমাকে অনেক বেশি কাজ করা লাগবে। এই যে এখানে যে ফাইল যে টাইপটা আছে না, অনেক বেশি তোমাদেরকে কাজ করা লাগবে। তো চলো এবার ফাইল টাইপ সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যাক যে ফাইল টাইপটা আসলে হয় কেমন, কিভাবে কাজ করে। তো আমরা লেটস সে আমরা গুগলে গেলাম, যাওয়ার পরে ফাইল টাইপ লিখে যদি আমি সার্চ দেই, তো এখানে দেখো গুগল তোমাকে কিছু ফাইলের ফরম্যাট বা কিছু ফাইলের টাইপ দিচ্ছে। তো এখানে দেখো যে পিডিএফ কি আমরা চিনি না, পিডিএফ চিনি, জেপিজি আসলে বলতো জেপিজি কি কাজে ইউজ করা হয়, কোন ফাইল টাইপ এটা, ছবি, ইমেজের ক্ষেত্রে, গ্রিপটাও কিন্তু ইমেজের ক্ষেত্রে, তাই না। জিপটা হলো একটা ফাইলকে আসলে কম্পোজ করে বা একটা ফাইলকে যখন আমরা ছোট করে ফেলাই তখন সেই কাজে যে ফাইলের যে টাইপটা থাকে সেটা কি টাইপ হয়ে যায়, জিপ টাইপ। আবার অডিওর ক্ষেত্রে আমরা MP3টা দেখে থাকি, ভিডিওর ক্ষেত্রে হয়তো আমরা MP4 এই জিনিসটা দেখে থাকি। আবার এই যে এই যে ডকুমেন্ট, ওয়ার্ডের যে ডকুমেন্টের কিন্তু যে ডক ফাইল, বুঝতে পারছো, এটা হলো ফাইলের টাইপ। তো আসো যে এখানে তো বুঝলাম যে আসলে ফাইল টাইপগুলো আসলে কি ধরনের হয়, তো আমরা কিছু ফাইল টাইপ আসলে প্র্যাকটিক্যালি দেখি, তাই না। তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখো এটা আমার কি ফাইল বলো তো, টেক্সট ফাইল। এটা কি একটা নর্মাল টেক্সট ফাইল। তো এই টেক্সট ফাইলের ভিতরে যে এক্সটেনশনটা আছে সেটা কি এক্সটেনশন বা কি টাইপ, TXT। দেখো ফাইল টাইপ কোনটা বলা হয়, ফাইল টাইপটা আসলে বলা হয় যে আমরা যে এই যে এখানে যে জিনিসটা দেখতেছি না, যে ডটের পরে যে জিনিসটা আছে না, দুইটা বা তিনটা বা চারটা অ্যালফাবেট বা চারটা অক্ষর দ্বারা আসলে যে জিনিসটা লেখা থাকে সেটাকে বলা হয় ফাইলের টাইপ। দেখো তুমি একটা ফাইলকে এডিট করতে যাবা, এডিট করলে হয়তো ফাইলের নেমটাই এডিট করতে পারবা, ঠিক আছে, কিন্তু কখনো ফাইল টাইপের টাইপটাকে তুমি কিন্তু এডিট করতে পারবে নরমালি। তবে আমরা এই ফাইলের এই টাইপ বা এই এক্সটেনশনটাকে এডিট করা আমরা শিখব। এই জিনিসটা আমাদের শেখার প্রয়োজন আছে, কি জন্য, প্রোগ্রামিং শেখার সামনের জন্য, ঠিক আছে। তো লেটস সে আমি এটাতে একটা আপাতত নাম দিলাম। তো আমরা আরো কিছু ফাইলের আসলে টাইপ দেখি, যেমন আমি এখান থেকে লেটস সে একটা ওয়ার্ড ফাইল নেই, এই যে ওয়ার্ড ফাইল না, এটা ওয়ার্ড ফাইল না, এই দেখো এখানে কিন্তু ফাইলের টাইপ কিন্তু অন্যরকম, দেখো RTF, ঠিক আছে, এটা কি ফাইলের টাইপটা অন্যরকম না। ডিফারেন্ট ফাইলে ডিফারেন্টের টাইপ থাকে। লেটস সে আমি যদি এখানে যদি তোমাদেরকে ওয়ার্ড ফাইলটা যদি দেখাই, ওয়ার্ড ফাইল আমি নিলাম, এতটুকু ফাইলের ভিতর আমি আপাতত কিছু একটু লিখে সেভ দিই, সেভ অ্যাজ, দেখো ডেস্কটপে যাওয়ার পরে দেখো এই যে এখানে আমি যদি এই ফাইলটাকে যদি এই নামে যদি সেভ করি, তাহলে এই ফাইলটার টাইপটা কি হবে, DOCX। এটা হলো কার ফাইল টাইপ, ওয়ার্ডের ফাইল টাইপ, তাই না। আবার এখানে দেখো যে এখানে লেখা আছে সেভ এ টাইপ, তুমি চাইলে এই ফাইলটা DOCX এই টাইপ ছাড়াও কিন্তু তুমি অন্য টাইপে আরো এটাকে সেভ করতে পারবা। ওকে, চলো এবার আমরা ফাইল টাইপটা তো বুঝলাম যে আসলে ফাইল টাইপটা কি হয়, কিভাবে কাজ করে। এবার আসো যে আমরা ফাইল টাইপগুলোকে কিভাবে পরিবর্তন করব সেই প্রসেসটা দেখি। দেখো আমি যদি এখানে যদি বলি যে এই ফাইলটার আসলে নামটা লেটস সে আমি নিউ ফাইল নেম দিলাম, নিউ ফাইল যদি এখানে নেম দিই, এটা নরমালি এটার ভিতরে আমি কিছু একটা টেক্সট লিখি, সামথিং একটা টেক্সট লিখলাম, হ্যাঁ। লেখার পরে এবার এই ফাইলটা কি ফাইল আছে, টেক্সট ফাইল আছে। এই ফাইলটাকে আমরা যখন ডাবল ক্লিক যখন করতেছি তখন এটা এই নোটপ্যাডে এটা ওপেন হয়ে যাচ্ছে। তো এবার আসো যে এই ফাইলটার যদি আমরা যদি টাইপটাকে যদি পরিবর্তন করি তাহলে এটা আসলে কিভাবে কি ধারে আসলে পরিবর্তন করা যায়, করতে হয়। আমরা দেখছিলাম না যে এই জায়গাতে ফাইল টাইপ আসলে চেঞ্জ করলে আমরা আসলে ইমেজের ক্ষেত্রে কিছু ফাইল টাইপ দেখছিলাম না। চলো আমরা এখানে কিছু দেখি, ইমেজের ফাইল যে টাইপটা সেটা কি ফাইল টাইপ, JPEG, তাই না। তো চলো আমরা এটা আসলে একটু দেখি, এটার ফাইল টাইপটা আমরা একটু চেঞ্জ করি, JPEG। এটা কি এখন ইমেজের ফাইলের মতো দেখাচ্ছে, এটা কি এখন দেখে মনে হচ্ছে যে এটা ইমেজ ফাইল, কিন্তু এটা ওপেন করলে এটার ভিতরে হয়তো ইমেজ তুমি দেখতে পাবো না, কারণ এটার ভিতরে ওই কন্টেন্টটা নাই যে কন্টেন্টটা আসলে ইমেজকে লোড করে, বুঝতে পারছো। ফাইলের টাইপটা কি পরিবর্তন হয়েছে, আমার এটা প্রথমে কি ফাইল ছিল, টেক্সট ফাইল, এবার কিভাবে সে কি চেঞ্জ হয়েছে, সে এবার ইমেজ ফাইলে। চলো আবার চেঞ্জ করি, এটাকে এবার MP3 ফাইলে চেঞ্জ করে দিই। চলো MP3 বুঝে চেঞ্জ,
এটা এখন যে কেউ দেখলে এই ফাইলটাকে আসলে কি টাইপের ফাইল বলবে? অডিও ফাইল, অডিও ফাইল। প্রথমে আমাদের কি ফাইল ছিল এটা? টেক্সট ফাইল। টেক্সট ফাইল। কিন্তু আমি শুধুমাত্র এটা টাইপটা চেঞ্জ করে আমি কিন্তু এটার পুরো সিস্টেমটাকে কিন্তু চেঞ্জ করে দিতে পারতেছি। বুঝতে পারছি জিনিসটা? জি। ইন্টারেস্টিং না? প্রোগ্রামিং যখন সামনে যখন তোমাদেরকে আরো ধরে ধরে যখন শেখাবো তখন এই জিনিসটা আরো ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে? এবার আসো যে আরো কিছু আমরা আসলে টাইপ দেখি। তো MP4 টাইপটা দেখি। MP4 এই যে এটা এখন কি দেখলে মনে হচ্ছে না যে এটা একটা ভিডিও ফাইল, কিন্তু এটার ভিতরে আসলে কন্টেন্ট নাই। একটা ভিডিওর জন্য যে ধরনের আসলে কন্টেন্ট প্রয়োজন সেই ধরনের কন্টেন্ট নাই। দেখো ক্যান নট প্লে। কিন্তু আমরা কিন্তু এটা টাইপটাকে কিন্তু আমরা পরিবর্তন করতে পারছি। তেমনি ভাবে আমরা আমাদের কোডিং লেখার সময়তেও আমরা কোডিং এর প্রত্যেকটা যে আলাদা আলাদা ফাইলের যে টাইপ বা প্রতিটা প্রোগ্রামিং যে আলাদা আলাদা ফাইলের যে টাইপটা হয় ওই টাইপটা আমরা এভাবে চাইলে পরিবর্তন করতে পারবো। বুঝতে পারছি ফাইল টাইপ? জি। তাহলে আমি যদি ওভারঅল যদি বলি যে কম্পিউটারে যদি তোমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাও বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগে তোমাদের এই বিষয়গুলোর উপরে একটা ওভারঅল ফান্ডামেন্টালস নলেজ প্রয়োজন আছে। ঠিক আছে? কারো ভিতরে যদি এই নলেজগুলো যদি না থাকে তারপর যদি সে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাও তুমি হয়তো বা কিছু দূর পর্যন্ত শিখবা বা কিছু দূর পর্যন্ত তোমরা হয়তো আগাইতে পারবা, কিন্তু ঘুরে ফিরে সেই তোমাদেরকে ওই জায়গাতে আসা লাগবে, ওই ফান্ডামেন্টাল জায়গাতেই আসা লাগবে। তো তার থেকে বেটার এটা হয় না যে আমি এখনই বানান না শিখে বানান করা না শিখে আমার সরে সরে পড়াটা আগে দরকার। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে হাইলি রেকমেন্ড করব যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা ল্যাঙ্গুয়েজ তুমি যখন শিখতে চাবা বা একটা প্রোগ্রাম যখন তুমি শিখতে যাবা অবভিয়াসলি তার আগে একটা বেসিক কম্পিউটারের উপরে যে ফান্ডামেন্টাল যে নলেজটার প্রয়োজন আছে সেই জিনিসটা সবার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? জি। এবার আসো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কিভাবে কাজ করে, কেন আমরা প্রোগ্রামিং শিখবো। প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার এক ধরনের কোড। ঠিক আছে? আমরা মানুষকে যেরকম ইনস্ট্রাকশন দেওয়ার জন্য যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কম্পিউটার তো আসলে মানুষের ভাষা বোঝে না। কম্পিউটার আসলে বাংলা ইংলিশ এই ধরনের কোনো কিছুই বোঝে না। কম্পিউটার বোঝে হইল বাইনারি কোড। কম্পিউটার বুঝে কি? বাইনারি কোড। এখন দেখো যে আমি যদি একটা সরিও যদি লিখতে চাই তো এই সরিও লেখার জন্য তোমাকে লাখ লাখ পরিমাণ বাইনারি কোড লেখা লাগে। তো সেই লক্ষ লক্ষ পরিমাণ কোডকে না লিখে ওই কোডটাকে আরো সুন্দরভাবে শর্ট করে ডেভেলপাররা কি করছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নামে এক ধরনের ভাষা লঞ্চ করছে। ঠিক আছে? যে ধরনের ভাষাকে আসলে বলা হয় কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা আসলে তোমরা কি কি কাজ করতে পারবে। আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে বানানোর উদ্দেশ্যটা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে বানানোর যে উদ্দেশ্য সেই জিনিসটা হলো যে কম্পিউটারের মাধ্যমে আমরা কি জানি যে একটা কম্পিউটার অনেক ধরনের ম্যাথমেটিক্যাল যে টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো নিমিষেই সমাধান করে ফেলায়। এই জিনিসটা কি আমরা জানি না? এই যে ম্যাথমেটিক্যাল টার্মস যে সুন্দর করে যে সমাধান যে করে দিচ্ছে তার জন্য একটা কি ইউজ করে? মানুষ ক্যালকুলেটর ইউজ করে। এই ক্যালকুলেটরটা ইউজ করে বা ক্যালকুলেটর ভিতরে যে একটা ফাংশন যে লেখা হয়েছে না, যে ক্যালকুলেটর তোমাকে যদি 5 যদি লেখে, 5 লেখার পরে তোমাকে যদি একটা যোগ চিহ্ন দেয়, তারপরে যদি কোনো একটা আরো একটা যদি সংখ্যা দেয়, তো সেই সংখ্যাটাকে যে যোগ করতে হবে, যোগ করার যে ফাংশনটা আছে না, এই ফাংশনটা লেখে আসলে প্রোগ্রামিং এর ভাষার মাধ্যমে। বুঝতে পারছি? তো আমরা ওভারঅল যদি বলি তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে বানানো হয়েছে কি যে বিভিন্ন আসলে কাজকর্মগুলোকে আরো দ্রুত সমাধান করার জন্য বা আরো দ্রুত ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এই জিনিসটা বা এই ধরনের ফাংশন তৈরি করা হয়েছে। বুঝতে পারছি? এবার আসলে যে ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে আসলে আমার কোন ল্যাঙ্গুয়েজটা বা কোনটা সবার আগে আসলে শেখার প্রয়োজন আছে, তাই না? তো এই ক্ষেত্রে যদি বলি যে কম্পিউটার আসলে প্রথম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেটা বের হয়েছিল সি ল্যাঙ্গুয়েজ, তারপর C++ এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো বের হয়েছিল। তো ডেভেলপাররা প্রথম যে ধরো যে
কোনো ডেভেলপার বা কোনো মানুষ যদি কোনো একটা জিনিস যদি আসলে আবিষ্কার করে বা কোনো একটা জিনিস আসলে যদি তৈরি করে, তো তারা প্রথম ওই জিনিসটাকে আর একদম সহজভাবে তৈরি করার চেষ্টা করে, তাই না? তো সব থেকে আমার কাছে মনে হয় যে সব থেকে যে সহজ যে ল্যাঙ্গুয়েজ সেটা হলো সি ল্যাঙ্গুয়েজ, সি অ্যান্ড সি প্লাস প্লাস। এই ল্যাঙ্গুয়েজটা হলো সব থেকে সহজ ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখো জায়গা এবং বিষয় ভিত্তিক অনুসারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করব, তাই না? তো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যদি সফটওয়্যার বানানোর ক্ষেত্রে যদি আমরা ইউজ করি, তো সফটওয়্যার বানানোর ক্ষেত্রে বা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের যে সফটওয়্যার আছে না, এই সফটওয়্যারটা বানানোর ক্ষেত্রে সি অ্যান্ড সি প্লাস প্লাস এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো বা পাইথন এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয় কি কম্পিউটারের সফটওয়্যার বানানোর ক্ষেত্রে। আবার মোবাইলের যে ধরনের অ্যাপসগুলো আছে, এই মোবাইলের অ্যাপসগুলোকে তৈরি করার জন্য সি, পাইথন, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, বা মোবাইল অ্যাপস তৈরি করার জন্য আরো কিছু কিছু তোমার ল্যাঙ্গুয়েজ আছে, সেই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে থাকে। সেগুলো নয় এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এইটাও এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন ডিফারেন্টটা হইলো যে আসলে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা কোন ধরনের আসলে আমরা সিস্টেমটা তৈরি করব, বুঝতে পারছি? তো এবার আসো যে আমরা তো বেসিক্যালি যে জিনিসটা শিখতে চাচ্ছি, তো আমরা বেসিক্যালি এখান থেকে ওয়েব বা ওয়েব ডিজাইনের যে কাজগুলো আছে সেই রিলেটেড কাজগুলো আসলে সেই ধরনের প্রোগ্রামিংগুলো শিখতে যাচ্ছি। তো ওয়েবসাইট বা ওয়েব ডিজাইনের কাজের ক্ষেত্রে যদি বলি, তো সেই ক্ষেত্রে তোমাদের যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আসলে মাস্ট বি এন্ড সব থেকে বেশি যে ইউজ হয়, সেটা ওয়ান অফ দ্য মোস্ট যেটা ইউজ হয় সেটা হলো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের সাথে অনেক ভালো একটা কানেকশন তৈরি করতে পারে, যেটার মাধ্যমে আসলে মানুষ একটা কাজ খুব নিমিষে এন্ড খুব দ্রুতই ওই কাজটাকে সম্পাদন করতে পারে, বুঝতে পারছি? এবার আসো যে ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা আসলে জাভাস্ক্রিপ্ট বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কি আসলে আমাদের হাতে খড়ি দেওয়া কি উচিত? তুমি যদি মনে করো যে ভাই আমি কম্পিউটারের সফটওয়্যার তৈরি করব, সেক্ষেত্রে হয়তো বা তোমাদেরকে সি প্লাস থেকে শুরু করা উচিত। তোমরা যদি মনে করো যে ভাই আমি গেম তৈরি করব, তো গেমের জন্য আসলে যে সকল সফটওয়্যারগুলো বানানো হয়েছে সেই সকল সফটওয়্যার থেকে উচিত। তুমি যদি মনে করো যে ভাই আমি একটা ওয়েবসাইট তৈরি করার জন্য বা ব্রাউজারের যে সকল ওয়েবসাইটগুলো তৈরি হয় বা যে সকল ওয়েবসাইটগুলো তৈরি মানে চলে, তো সেইগুলো বানানোর জন্য আসলে আমাদেরকে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার প্রয়োজন আছে, তো আমরা সেইগুলো শিখব, ঠিক আছে? তো সেগুলো শেখার ক্ষেত্রে আমি সবাইকে মানে আমি যদি বলি, তো সবাইকে আমি এটা বলতে যাচ্ছি যে তোমরা যদি ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে যদি তোমরা কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখো, তো আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা বেসিক হিসাবে তোমরা HTML টা শিখো, মানে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ শিখো, যেটার মাধ্যমে আসলে একটা ওয়েবসাইটকে কিভাবে তৈরি করা হয়, কিভাবে কাস্টমাইজ করা হয়, কিভাবে তার লেআউটটা মেইনটেইন করা হয়, সেটার জন্য আমরা যে ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটা হলো কি HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এবার আসো যে HTML বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ আসলে কাজ করে কিভাবে বা কোথায় কাজ করে বা কি জন্য আমরা আসলে ওই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করব। তো অ্যাট দ্য ফার্স্ট আমি আরেকটু জিনিস তোমাদেরকে বলে দিই যে আমরা যখন ব্রাউজারে কাজ করব, তো আমাদের কম্পিউটারের বেসিকের সাথে আমাদের তো আমরা কম্পিউটার বেসিকের পাশাপাশি আমরা যে কোনো একটা ব্রাউজার কিভাবে কাজ করে সেই বিষয়গুলোর প্রতি আমরা একটা বেসিক নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং এর আমাদের প্রয়োজন আছে। তো আমরা আজকের জন্য আমরা ইউজ করতেছি কি গুগল ক্রোম। তো গুগল ক্রোম আসলে কিভাবে কাজ করে বা কিভাবে একটা গুগল ক্রোমকে আসলে সার্চ দিয়ে আমাদের কাঙ্ক্ষিত নির্দেশিত ফাইল ফোল্ডার বা কোনো একটা প্রয়োজনীয় জিনিসগুলোকে যেভাবে নিয়ে আসতে পারি, সেই জিনিসগুলো আমাদের বেসিকের ভিতরে কিন্তু পড়ে, ঠিক আছে? এই জিনিসটা ফার্স্টের দিকে আমি বলতে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তো কম্পিউটারের ক্ষেত্রে যদি আমি একটা কোনো ওয়েবসাইটকে লিখে যদি আমি সার্চ দিই, লেটস সে আমি যদি প্রথম আলোকে তোমাদের যদি দেখাই সবথেকে জনপ্রিয় খবরের নিউজ, সেটা হলো কি প্রথম আলো, ঠিক আছে? 100 বছরের পুরানো, 1937 সালে। তো প্রথম আলো যে ওয়েবসাইটটা আছে, যেহেতু আমরা ওয়েবসাইট বানানোরই কাজ করব, তো ওয়েবসাইট ধরে আমি আসলে তোমাদেরকে একটু দিচ্ছি। তো এক্ষেত্রে আসো যে আমাদের এখানে যে ওয়েবসাইটটা আছে না, অনেক সুন্দরভাবে কি আমরা দেখতেছি না, ওয়েবসাইটটা হয়তো বা এখন দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? এই অনেকটা সুন্দর লাগার পিছনে যে কাজটা, সেটাকে বলা হয় কি মার্কআপের কাজ। দেখো আমার এই জিনিসটা কোথায় কতটুকু কত সাইজ বা কতটুকু লেআউট মেইনটেইন করে আসলে ওই জিনিসগুলোকে দেওয়া হয়েছে, সেগুলো কাজ করে কি HTML,
ঠিক আছে। HTML কাজ হলো এই লেআউটগুলোকে মেনটেন করা, কোন জিনিসটা কোথায় দিলে, কত সাইজের বড় রাখলে, কতটুকু ছবি দিলে, কত ছোট লেখা লিখলে, কত বড় লেখা লিখলে ওই লেখাটা মানুষের চোখে পড়বে, সেই জিনিসটার সম্পূর্ণ কাজটা কার? HTML বা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবার আসো যে মার্কআপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই দুইটার ভিতরে এবার কি বুঝবো আমরা? পার্থক্য বুঝবো, ঠিক আছে। What is the between programming and markup language? What is the difference between programming and markup language? দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি বলছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো বিভিন্ন ধরনের আসলে ফাংশন বা বিভিন্ন ধরনের আসলে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে আমরা ইউজ যেটা করি সেটা হলো কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা আসলে প্রোগ্রামিং এর মতো এতটা ট্যালেন্টেড না, সে এতটা প্রবলেম সলভ করতে পারে না, সে এতটা বুঝে না। তার কাজ হলো সে শুধুমাত্র সাদামাটা একটা কাজ করে, সে কাজটা যে কাজটা করে সেটা হলো একটা, আমি যদি একটা কোনো একটা জিনিস যদি আমি বানাইতে চাই তো ওই জিনিসটার আসলে লেআউট বা ওই জিনিসটার যে স্ট্রাকচার, ওই জিনিসটার যে গঠন, এই জিনিসটা আসলে কোথায় কেমন দিলে বা কতটুকু হইলে ওই জিনিসটা দেখতে সুন্দর লাগবে, সেই জিনিসটার অবকাঠামোটা তৈরি করে কে? HTML, ঠিক আছে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হলো এটার ভিতরে আসলে আমি কতটুকু আই ক্যাচিং ভাবে এই জিনিসটাকে আসলে আমি প্রেজেন্ট করব, বা এই জিনিসটার উপরে আমি একটা ক্লিক করলে আমাকে কত দ্রুত সেটার আউটপুটটা দেখাবে, সেটার কাজটা কি করে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে। বুঝতে পারছো? বা আমি একটা খবরের নিউজ আমি পড়তে যাচ্ছি, এই যে গুগলে সার্চ দিলে যে ওই নিউজটা যে এক্স্যাক্টলি আসতেছে, এই কাজটার পিছনে যে প্রোগ্রামটা ইউজ হয় সেটা হলো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হইতে পারে সেটা C+, হইতে পারে সেটা জাভা, হইতে পারে সেটা জাভাস্ক্রিপ্ট, হইতে পারে সেটা পাইথন বা এনিথিং হইতে পারে, ঠিক আছে। তো আমি কি এই দুইটার ভিতরে বুঝাইতে পারছি যে আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কি বা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো কি আমি বুঝাইতে পারছি? জি। রাইট। তো এবার আসো যে আমরা যেহেতু HTML শিখবো, তো HTML সম্পর্কে তোমাদেরকে আরেকটু বেসিক ধারণা দিয়ে আজকে ক্লাসটা আসলে শেষ করার ট্রাই করব, ঠিক আছে। তো HTML আসলে কিভাবে কাজ করে সেই জিনিসটা একটু ফার্স্টে তোমাদেরকে একটু দেখাই। তো প্রথমত, ঠিক আছে, প্রথমত আমরা যেহেতু প্রোগ্রামিং হিসেবে HTML, দেখো HTML কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, HTML একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে আরেকটু ভালো করে যদি ডেফিনিশন দিই, তো HTML যদি ফুল মিনিংটা তোমাদেরকে যদি বোঝাই তাহলে দেখতে পাবা যে HTML এটা ফুল মিনিংটা কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। H ফর হাইপার, T ফর টেক্সট, M ফর মার্কআপ, L ফর ল্যাঙ্গুয়েজ। এটা হলো কি HTML এর ফুল মিনিং। চলো আজকে একটা HTML এর একটা আসলে ফাইল তৈরি করে দেখি যে HTML এর ফাইলটা আসলে ব্রাউজারে কিভাবে রান করে বা ব্রাউজারে HTML ফাইলটাকে কিভাবে রিড করে, ঠিক আছে। তো লেটস সে আমি এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমরা HTML যদি একটা ফাইল যদি তৈরি করতে চাই, তুমি চাইলে কম্পিউটারের যে কোনো জায়গাতে এই জিনিসটা তৈরি করতে পারবা। যেহেতু আমরা প্রথম থেকে একটা স্ট্রাকচার বা একটা লেআউট মেনটেন করে বা একটা গুড প্র্যাকটিস অনুসারে আমরা যেহেতু প্রোগ্রামিংটা শিখবো, তো সেই ক্ষেত্রে আমরা জিনিসগুলো একটু অর্গানাইজভাবে এই জিনিসগুলোকে তৈরি করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটা কি করতেছি, একটা ফোল্ডার তৈরি করব, যে আমরা প্রোগ্রামিং রিলেটেড যতগুলো ফাইল তৈরি করব সমস্ত ফাইলগুলো কোথায় থাকবে? একটা ফোল্ডারে থাকবে। তো এই ফোল্ডারে যাওয়ার পরে আমি একটা চাচ্ছি একটা ফাইল তৈরি করতে, একটা ফাইল, এই ফাইলটার নাম আমরা চাইলে যে কোনো একটা নাম দিতে পারি। লেটস সে আমি ইন্ডেক্স, ঠিক আছে। ইন্ডেক্স দেওয়ার পরে এবার আমি চাচ্ছি যে এই জায়গাতে আমি তার ফাইলটার টাইপটা পরিবর্তন করে দেবো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা মজার জিনিস হলো যে যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের একটা নির্দিষ্ট এক্সটেনশন বা ফাইল টাইপ থাকে, ঠিক আছে। আমরা যেহেতু প্রথম অবস্থায় HTML শিখতেছি, তো HTML তার নির্দিষ্ট একটা তৈরি করা যে ফাইল টাইপ আছে সেটা হলো HTML, ঠিক আছে। তো আমরা ওই জিনিসটা দিই, ওই জিনিসটা দেওয়ার পরে এখন কি হয়েছে, এই জিনিসটা এরকম ফাইল টাইপ হয়েছে। এই জিনিসটা দেখো যে আমরা যে এখানে এত কিছু নাম থাকতে আমি কেন ইন্ডেক্সটাই লিখলাম,
তাই না, বিষয় কোয়েশ্চেন আসতে পারে না, এই জিনিসটা তোমরা একটু সামনে গেলে বুঝতে পারবা, আমি এই জিনিসটা নিয়ে তোমাদেরকে এক্সপ্লেইন করবো। ঠিক আছে, যে আমরা এত কিছু নাম চাইলেও আমরা ওইগুলো নামও লিখতে পারি, আমরা চাইলে ডিফারেন্ট ফাইলের জন্য ডিফারেন্ট নাম লিখতে পারি, কিন্তু আমি অত কিছু বাদ দিয়ে আমি কেন ইন্ডেক্সটাই লিখলাম, এই সম্পর্কে আরও সামনে তোমাদেরকে ধারণা দেবো। ক্লিয়ার? ওকে। এবার আসলে এই ফাইলটাকে যদি রান করতে চাই, তো এই ফাইলটার উপরে আমি ডাবল ক্লিক করলে এই ফাইলটা অ্যাজ ইট ইজ একটা যে কোনো একটা ফাইলের মতো এই ফাইলটা রান হয়ে যাবে। এই ফাইলটা এখন রান হয়েছে কোথায়? ব্রাউজারে। HTML ব্রাউজারে যে ধরনের ফাইলগুলো শো করে, সেই একটাই ফাইল শো করে ব্রাউজার, সেই ফাইলটা হলো কি HTML ফাইল। ঠিক আছে, যেহেতু আমরা ব্রাউজারে কাজ করব, ব্রাউজারে যে ফ্রন্ট এন্ডের যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো তৈরি করব, তো তার জন্য আমাদেরকে যে ফাইলটা নিয়ে কাজ করা লাগবে সেটা হলো কি HTML। ঠিক আছে, আজকের মতো ক্লাস এত দূরই, ফার্স্ট ক্লাস। দেখা হবে আবার নেক্সট ক্লাসে।